হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আজকে আরো একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর। তোমরা জানো যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কিন্তু চ্যানেলে আমরা দিই। সেই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি। ওদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। চলো ক্লাস শুরু করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকের খাতা পেন নিয়ে বসে পড়ো, যারা যারা আজকে ক্লাসের ভিতরে ইনফরমেশন নোট ডাউন করতে চাইছো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ঠিক আছে, এটাই বলবো। চলো তাহলে শুরু করব ক্লাসে। প্রথমে কেন দেব, দ্য প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল অন দ্য পাবলিক এক্সামিনেশন বিল। অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ যে বিল আমরা জানি যে আমরা পলিটিক্যাল ক্লাসে আমরা পড়েছি যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল অর্থাৎ যে প্রেসিডেন্টের সম্মতি, রাষ্ট্রপতির সম্মতি। যত একটা বিল ততক্ষণই বিল থাকে যতক্ষণ রাষ্ট্রপতি সম্মতি না দেন, এবং রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পরে সেটি কি হয়ে যায়, সেটি আইনে পরিণত হয়। ঠিক তেমনি অর্থাৎ রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এই বিলটিতে। কি বিল? এটা যে প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল পাবলিক এক্সামিনেশন বিল। অর্থাৎ যে কম্পিটিটিভ এক্সামগুলির যে পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলিতে আর কি যে কোনো রকম আর কি জালিয়াতি, যদি কোনো রকম জালিয়াতি ধরা পড়ে তার কিন্তু খুবই আর কি মানে আর্থিক জরিমানা এবং কি নন বেলেবল জেলের একটা আইন কিন্তু পাস হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বিল পাস হয়েছে। আইন পাস হওয়া বলা ভুল, যতক্ষণ না রাষ্ট্রপতি আর কি একটি বিলে আর কি অ্যাপ্রুভাল দিচ্ছেন ততক্ষণ কিন্তু সেটি বিল অবস্থাতেই থাকে। যখন রাষ্ট্রপতি অ্যাপ্রুভাল দেন তখন কিন্তু এটি আইনে পরিণত হয়। ঠিক আছে, চলো তাহলে দেখে নেবো। বলছি পাবলিক এক্সামিনেশন বিল 2024 প্রিভেনশন অফ আনফেয়ারনেস। অর্থাৎ যে পাবলিক যে এক্সামিনেশনগুলি রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো, তাতে আর কি আনফেয়ারনেস যে কোনো আর কি মানে জালিয়াতি করা আর কি, তাতে ধরা পড়লে কিন্তু সেই যে বিলটা সেই বিলটা কিন্তু পাস হয়ে গেছে। এটা হচ্ছে বিলটা। তারপর দেখো কি বলছে, নাও ইটস অ্যান অ্যাক্ট। এটা কি বলছে, এটা একটি অ্যাক্টে পরিণত হয়েছে, অর্থাৎ একটি আইনে পরিণত হয়ে গেছে। কারণ কি, অর্থাৎ রাষ্ট্রপতি এই বিলটিতে কিন্তু সম্মতি দিয়ে দিয়েছে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় যে পার্লামেন্টের উভয় পক্ষে পাস হওয়ার পরে কিন্তু সেটি একটি বিল কিন্তু রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এই বিলটিতে সম্মতি দিয়েছেন, অর্থাৎ এই বিলটি একটি আইনে পরিণত হয়েছে। তাহলে কি কি জেনারেলি কি ইউপিএসসি, আরআরবি, এসএসসি, আইবিপিএস ইত্যাদি এক্সামিনেশন গুলোতে। ঠিক আছে, তারপরে দেখো পরে স্লাইড লিখেছে দেখুন, বলছে হরিয়ানা গভর্নমেন্ট লঞ্চেস বন মিত্র। ঠিক আছে, বন মিত্র অর্থাৎ যে বন মিত্র একটি পোর্টাল চালু করেছে। এই পোর্টাল কি, এই পোর্টালটির মাধ্যমে যে নতুন আর কি যে বন মিত্র অর্থাৎ যে বৃক্ষরোপণের একটা কর্মসূচি। ঠিক আছে, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কিন্তু কি যে শুধুমাত্র মৌখিকভাবে বৃক্ষরোপণের কথা বারবার বলা হচ্ছে না, এই বৃক্ষরোপণের মতো এই পোর্টালে কি যাদের 1,80,000 টাকার নিম্নে যাদের ইনকাম, অর্থাৎ যে বাৎসরিক ইনকাম যাদের 1,80,000 টাকার নিচে, তারা এরকম পরিবারের সদস্যরাই কিন্তু এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে। এই পোর্টালে নাম নথিভুক্ত করে কি করতে হবে, তাদের কিন্তু বৃক্ষরোপণ করতে হবে। তার চাষে যে কোনো জায়গায় সে নিজস্ব জমিতে হতে পারে, বা যে কোনো গভর্নমেন্টের যে মানে যে ভেস্টেড ল্যান্ডগুলি আছে সেখানে হতে পারে, বা যে রাস্তার দুই সাইড দিয়ে হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু যে বৃক্ষরোপণ করছে বা কি এই বৃক্ষরোপণের জন্য কিন্তু প্রথমে 20 টাকা করে প্রতিটি গাছের প্রতি দেওয়া হবে, এবং তারপরে কিন্তু আরো, এবং শুধুমাত্র যে চারা লাগিয়ে দিয়ে পয়সা পাওয়া এরকম কিন্তু ব্যাপার নয়। কারণ হচ্ছে একটা চারা রোপণের কিন্তু তার ভিডিও বলছে একটা ছবি কিন্তু আপলোড করতে হবে, এবং তারপরেও কিন্তু এই যে গাছটি লালন পালন করা হচ্ছে তারও কিন্তু পরে কিন্তু তার একটা ছবি কিন্তু সেটা দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে কিন্তু কি হবে, এটা দিলে আর কি সেই ওই পোর্টালে কিন্তু আপডেটেড হয়ে থাকবে। তারপরে কিন্তু আরো 30 টাকা পাওয়া যাবে একটি চারা প্রতি। ঠিক আছে, তাহলে টোটাল কিন্তু একটি চারা প্রতি 50টি টাকা পাওয়া যাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। এই যে বন মিত্র পোর্টালে যারা আর কি নাম নথিভুক্ত করবে, আর নাম নথিভুক্ত করতে পারবে তারা যারা কি করেছে, যাদের আর কি পারিবারিক মানে আর কি বাৎসরিক ইনকাম 1,00,000 টাকা, 1,80,000 টাকার নিচে, তারা আর কি বাৎসরিক যে অনধিক তুমি অসংখ্য গাছ লাগিয়ে দিতে পারবে তার কিন্তু নয়। এটা কিন্তু 1,000 আর কি একটা সদস্যের কিন্তু পোর্টালে একজন কিন্তু 1,000টি কিন্তু গাছ অর্থাৎ রোপণ করতে পারবে, মানে আর কি সে 1,000টি গাছের চারারই কিন্তু টাকা কিন্তু সে পাবে। বুঝলে গেল? চলো তাহলে আমাদের হরিয়ানা গভর্নমেন্টের কি সিএম হচ্ছে মনোহর লাল খাট্টার। আমরা প্রত্যেকেই জানি গভর্নর কি বাংলারু দত্তরিয়া, আর কি ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। ক্লিয়ার? চলো নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কারটা খুব গুরুত্বপূর্ণ। যে দাদা সাহেব ফালকে পুরস্কারের বিষয়ে অ্যাওয়ার্ড সেরেমনিটা কিন্তু হলো, সেটা হচ্ছে কি দেখবো আমরা, বলতে এটা ন্যাশনাল, এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ড থেকে। ঠিক আছে, ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ড। আর কি এই যে দাদা সাহেব ফালকে তার ভালো আসল
গোবিন্দ ফালকে, তার নাম অনুসারে কিন্তু এই যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কিন্তু দাদা সাহেব ফালকে হিসেবে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি কবে দেওয়া হয়? 1969 থেকে। ঠিক আছে, অ্যাওয়ার্ড স্টার্টেড 1969। ফার্স্ট অ্যাওয়ার্ডই দেবিকা রানী, অর্থাৎ প্রথম কিন্তু দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত হচ্ছে দেবিকা রানী। ক্লিয়ার? আর কি এটি কিন্তু ডাইরেক্টলি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কিন্তু শুরু হয়েছিল কিন্তু 1953 তে কিন্তু আলোচনা হয়েছিল, আর 54 থেকে কিন্তু দেওয়ার বিষয়টা কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে যে ব্যাপার। তারপরে কিন্তু দাদা সাহেব ফালকে হিসেবে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কত সাল থেকে? সেটা হচ্ছে 1969 সাল থেকে। ক্লিয়ার? চলো, আর কি কি বিষয় আছে? প্রচুর অ্যাওয়ার্ডের তালিকা আছে। আর যারা যারা কিন্তু প্রথম সেরা চলচ্চিত্র থেকে কিন্তু জওয়ান সেরা চলচ্চিত্র হিসেবে কিন্তু জওয়ান পেয়েছে। সেরা চলচ্চিত্র ক্রিটিক্স সেটা হচ্ছে 12, যেটা আর কি জানো যে খুব বেশি প্রত্যেকেই সিকিউরিটি দেখেছে। এবং সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান সিনেমা থেকে। সেরা অভিনেতা ক্রিটিক্স বিকি কৌশল শ্যাম বাহাদুর থেকে। আর সেরা অভিনেত্রী রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর কি সেরা অভিনেত্রী ক্রিটিক্স কি করিনা কাপুর খান জানে। এগুলি আরো আরো অসংখ্য ডিটেলস আছে, সেগুলো আমি কিন্তু যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা আছো সেই চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো পিডিএফটা। এই যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের 2024 যে লিস্টটা, সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে দেবো, অসুবিধা নেই, তোমরা দেখে নেবে প্রত্যেকে। ক্লিয়ার? চলো নেক্সট এগো। ওই টার্টল কনজারভেশন রিজার্ভ ফর দ্য ফার্স্ট টাইম ইন ইউপিতে টার্টল কনজারভেশন রিজার্ভ করার একটা কিন্তু প্রয়াস করা হচ্ছে। ঠিক আছে, যে টার্টল কনজারভেশন রিজার্ভ কিন্তু তৈরি হয়ে যাবে, কিন্তু একটা প্রয়াস বলবো। ঠিক আছে, যে এটা কোথায় হচ্ছে? যে কি বন্ডার ডিস্ট্রিক্ট বিশাল সরোবর দিবস, যে সরোবরের আর কি সাইডে আর কি যে বন্ডার ডিস্ট্রিক্টেই কিন্তু এই টার্টল কনজারভেশন রিজার্ভ করার কিন্তু একটা প্রয়াস শুরু করা হচ্ছে। আর কিন্তু টার্টল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন বারাণসী 1989 প্রথম কিন্তু কত বড় শহর হয়েছিল? বারাণসীতে। ঠিক আছে, এটা 1989 তে টার্টল কনজারভেশন রিজার্ভ স্যাংচুয়ারিতে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এটা। চলো নেক্সট দেখো। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, যেটা আমরা জানি যে মাতৃভাষা দিবস বা শহীদ দিবস হিসেবে কিন্তু আমরা পালন করি। এই মাতৃভাষা দিবস এটা কি? এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যারা আর কি যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য যে তারা কিন্তু কন্টিনিউ আন্দোলন করছিল আর কি। সেটা কিন্তু 8ই ফাল্গুন কিন্তু 8ই ফাল্গুন, যেটা আর কি 1952 সাল। সেই দিন কিন্তু এই আন্দোলনটা অনেক আগে থেকেই চলছিল, কিন্তু সেই দিনকে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী ছাত্ররা তারা কিন্তু এই যে ভাষা আন্দোলনে সামিল হয়েছিল, এবং তাদের উপরে কিন্তু যে পুলিশে কিন্তু নির্বিচারে গুলি চালিয়ে দেয়। এতে কিন্তু প্রচুর ছাত্রের কিন্তু প্রাণ চলে যায়। সেই জন্য এই দিনটাকে কিন্তু 21 ফেব্রুয়ারিটাকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। খুব ভালো করে দেখতে হবে যেগুলো বলছি। 17ই নভেম্বর 1999 অ্যাপ্রুভড বাই দ্য ইউনেস্কো, অর্থাৎ কি এই দিনটি আছে যে এই যে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু 1952 সালের 8ই ফাল্গুন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, যে পুলিশের গুলিতে কতগুলি আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলি ছাত্রছাত্রীকে প্রাণ গিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু হয়েছিল 8ই ফাল্গুন 1952 সালে। এই ঘটনাটার প্রেক্ষিতে ইউনেস্কো কিন্তু 1999 সালের 17ই নভেম্বর কিন্তু এটা অ্যাপ্রুভ করে যে হ্যাঁ এই দিনকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হোক। ঠিক আছে, তারপরে ফার্স্ট সেলিব্রেটেড ইন 21 ফেব্রুয়ারি 2000, মানে কি 2000 সালের 21 ফেব্রুয়ারি কিন্তু প্রথম তাহলে মাতৃভাষা দিবস কিন্তু পালন করা হয়েছিল। ঠিক আছে, এই বছরে 2024 এর থিম কি আছে? 2024 এর থিমটা হচ্ছে যে কি দুটি মানে সকল ভাষার সংরক্ষণ এবং সম্প্রসারণ, এটাই কিন্তু 2024 এর থিম যে মাতৃভাষা দিবসের। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। যে সোশ্যাল জাস্টিস মানে কি ন্যায় বিচার, যে সামাজিক ন্যায় বিচার। ঠিক আছে, সামাজিক ওয়ার্ল্ড ডে অফ কি সোশ্যাল জাস্টিস, সেটা কত? যে 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা দেখে নেবো আমরা কি বলে। এই বছরের থিম কি 2024 এর যে ব্রিজিং গ্যাপস এন্ড বিল্ডিং অ্যালায়েন্স। ঠিক আছে, এটা এখানে কি তোমরা জানো যে প্রত্যেকটা কিন্তু যে থিম গুলো খুবই ছোট, সেগুলো গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুবই ছোট্ট একটা থিম, সেটা কি ব্রিজিং গ্যাপ বিল্ডিং অ্যালায়েন্স। এটাই হচ্ছে যে কিন্তু এবার 2024 এর যে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস তার কিন্তু থিম। ক্লিয়ার? তারপরে দেখো বলছি অ্যাপ্রুভড বাই দ্য ইউএন অ্যাসেম্বলি 26 নভেম্বর 2007, 2007 সালে কিন্তু 26 নভেম্বরে কিন্তু আর কি ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলিতে কিন্তু এটা আর কি অ্যাপ্রুভড হয়েছিল। তারপরে দেখো স্টার্ট সেলিব্রেটিং 2009 সাল থেকে কিন্তু এই কি
যে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস সেটা কিন্তু পালন করা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম যে 2009 সাল থেকে কিন্তু এটা পালন করা হচ্ছে, আর এই বছরের থেকে ব্রিজিং গ্যাপ বিল্ডিং অ্যালায়েন্সেস, ক্লিয়ার। আর এটা 20 ফেব্রুয়ারি কিন্তু যেটা বলছিলাম যে স্বয়ং স্কিম, দেখো স্বয়ং স্কিম অফ ইউথ এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, পরিষেবা বাই ওড়িশা গভর্নমেন্ট একটি নতুন স্কিম চালু করেছে, সেটা কি স্বয়ং স্কিম। সেই স্কিমটাই কি থাকছে, সেই স্কিমটা হচ্ছে ইউথকে যে আর কি যুব শক্তি, সেই যুব শক্তিকে আর কি যে সমাজের যুব শক্তিকে গিয়ে আরো সাহায্য প্রদান বলতে পারো আর কি, যারা নতুন উদ্যোক্তা আছে। এই স্কিমটাকে আগে বলে নিই, সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা আর কি ছোটখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছে বা কোনো কাজ করতে যাচ্ছে, যার জন্য কিছু মূলধনের প্রয়োজন, তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট, ওড়িশা গভর্নমেন্ট, ঠিক আছে, ওড়িশা গভর্নমেন্ট কিন্তু 1 লক্ষ টাকা, সর্বাধিক 1 লক্ষ টাকা কিন্তু একদম পুরো ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে আর কি, ঠিক আছে। সেটাই হচ্ছে যে কি স্বয়ং স্কিম, বোঝা গেল, যার জন্য কিন্তু কোনো রকম ইন্টারেস্ট কিন্তু দিতে হবে না। এগুলো কারা পাবে, যুব সমাজ কিন্তু পাবে আর কি, সেই যুব সমাজ যারা আর কি নতুন উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র, তারাই কিন্তু পাবে এই সুবিধাটা, অর্থাৎ সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্ত লোন, অর্থাৎ যার কিন্তু কোনো রকম আর কি ইন্টারেস্ট দিতে হবে না সেই টাকাতে, ঠিক আছে। দেখো ডিটেইলস কে দেখো, অ্যানাউন্স বাই দ্য এগ্রিকালচার মিনিস্টার অফ ওড়িশা রামেন্দ্র প্রতাপ সোরেন, ঠিক আছে। আর কি ফর প্রোভাইড ইন্টারেস্ট ফ্রি লোন টু নিউ এন্টারপ্রেনিয়র, আমি যেটা বললাম, ক্লিয়ার। তাহলে কি পেলাম, এই যে স্বয়ং স্কিমটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট দ্বারা একটি মানে প্রবর্তিত একটি স্কিম, যে স্কিমে কিন্তু সর্বাধিক 1 লক্ষ টাকা কিন্তু লোন দেওয়া হবে বেকার যুবকদের, যারা কি নতুন উদ্যোগ নিয়ে নতুন কিছু করতে চাইছে বা ছোটখাটো ব্যবসা করতে চাইছে, ঠিক আছে, যার জন্য কিন্তু কোনো রকম ইন্টারেস্ট দিতে হবে না। তারপর দেখো এই যে আমাদের তোমরা প্রত্যেকেই জানো যে ওড়িশার সিএম আছে নবীন পট্টনায়ক আর গভর্নর আছে রঘুবর দাস, ক্লিয়ার। চলো নেক্সট দেখো কি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি শিবাজী হচ্ছে কি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ক্লিয়ার। এই যে ছত্রপতি শিবাজী মহারাজ আর কি বলছে 19 ফেব্রুয়ারি কিন্তু শিবাজীর জন্মজয়ন্তী হিসেবে কিন্তু পালন করা হয়। তার আগে তার জন্মদিন কততে, 19 ফেব্রুয়ারি 1630, এটা একটু ভুল আছে, ঠিক আছে, 1630, ঠিক আছে। আর তার মৃত্যু 3 এপ্রিল 1680-তে, বুঝে গেল। এই যে গুরুত্ব আর কি ইটস 394 বার্থডে অফ বার্থ অ্যানিভার্সারি, অর্থাৎ 394তম জন্মদিন এটা কিন্তু ছিল যে শিবাজী মহারাজ। তারপর দেখো যে ছত্রপতি সামনে তিনি কিন্তু কবে আগে ছত্রপতি সাম্রাজ্য গ্রহণ করে, সেটা হচ্ছে যে 1674 সালে 6 জুন, ক্লিয়ার। সেই ছত্রপতি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু তিনি আর কি এই যে 1674 সালে কিন্তু তিনি আর কি এই যে ছত্রপতি তার নাম কিন্তু কি ছিল শিবাজী, ঠিক আছে। তারপরে কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ মানে ছত্রপতি সামনে কিন্তু উপাধি কিন্তু ধারণ করে, ঠিক আছে। আর তার বাবার নাম হচ্ছে শাহজি ভোসলে এবং মার নাম ছিল জিজাবাই, ক্লিয়ার। তারপরে দেখো ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ 2024 2024 কিন্তু মানে 2024 কিন্তু ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কিন্তু মানে ভারত কিন্তু প্রথম কিন্তু এই শিরোপা পেল, যে ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপে কিন্তু ভারত প্রথমবার এবার কিন্তু যে চ্যাম্পিয়ন হলো, বুঝে গেল। সেটা হচ্ছে কি কোথায় হয়েছিল, মানে স্পোর্টস যে চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে মালয়েশিয়াতে, ঠিক আছে, মালয়েশিয়াতে শাহ আলম বলে জায়গাতে, ঠিক আছে। আর কি নিউ ওয়েদার স্যাটেলাইট লঞ্চ বাই ইসরো, একটি নতুন স্যাটেলাইট কিন্তু ইসরো লঞ্চ করেছে, সেটা হচ্ছে যে কি এটা ওয়েদার মানে একটা ওয়েদার বিষয়ক একটি স্যাটেলাইট, ঠিক আছে। ওয়েদারের বিষয়ে আরো সঠিক তথ্যকে সংগ্রহ করার জন্য কিন্তু একটি নতুন স্যাটেলাইট কিন্তু ইসরো মানে আর কি লঞ্চ করেছে। সেটা কি দেখো নামটা হচ্ছে কি ইনস্যাট 3DS, এই নামটি কিন্তু মনে রাখতে হবে আমাদের। আর সেটা কিসের জন্য কি ওয়েদার স্যাটেলাইট, ক্লিয়ার। আর কি ফ্রম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ। আর কি ইসরো আমাদের কবে ফাউন্ডেড হয়েছিল, আমি প্রিভিয়াস ক্লাসে বললাম যে 1967-তে, ঠিক আছে, 15 আগস্ট। আর কি হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে, আর হচ্ছে যে চেয়ারম্যান হচ্ছে এস সোমনাথ, ক্লিয়ার। চলো আর কি বায়ু শক্তি এক্সারসাইজ, যে বায়ু শক্তি নামের যে মহড়াটা, ঠিক আছে, যে আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে যে মানে যে মিলিটারি মহড়াগুলি রয়েছে, সেই সৈন্যবাহিনীর যে মহড়া সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে কিন্তু জয়েন্ট মহড়া না, এটা যে শুধুমাত্র ভারতের সৈন্যবাহিনীর কিন্তু ভারতীয় যে বায়ুসেনা আছে তাদের কিন্তু একটা মহড়া, ঠিক আছে। সেই মহড়াটা কেন করা হয়, আমি আগে থেকেও বলেছি মহড়া কেন করা হয়, যাতে আর কি যে আর কি যে সৈনিকদের যুদ্ধের কৌশল সেগুলো আর কি তারা আর কি অনেকদিন অভ্যাস না করলে আর কি তারা যাতে ভুলে মানে অভ্যাস না করার ফলে যাতে মানে আমরা প্রত্যেকেই জানি যে বিনা অভ্যাসে বিদ্যা নষ্ট হয়ে, সেই জন্য সেই কৌশলগুলো যাতে তারা আর কি আগে একবার প্র্যাকটিস করে নেয়, ঠিক আছে। সেই প্র্যাকটিস করে নেওয়ার জন্যই সেটাই কিন্তু মহড়া আর কি, ঠিক আছে। সেই জন্য কিন্তু সৈন্যবাহিনীর মহড়াগুলি অনুষ্ঠিত হয়। কিছু কিছু সময় আর কি বিভিন্ন আন্তর্দেশীয় মহড়া হয়, ঠিক আছে।
আন্তর্দেশীয় মহড়া, বিভিন্ন একটি দেশ আরেকটি দেশের সৈন্যবাহিনী যৌথভাবে যে মহড়াগুলি হয়, ঠিক আছে, বাইল্যাটারাল হয়, ট্রাইল্যাটারাল হয়, ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা, ঠিক আছে, ভারতীয় সেনার যাবতীয় যন্ত্রাংশ আছে, যে বিমান আদি সেসব নিয়ে কিন্তু তারা কিন্তু সৈন্যবাহিনী কিন্তু তাদের যাবতীয় যে যুদ্ধের প্র্যাকটিস সেটা কিন্তু একবার করে নেবে, ঠিক আছে, এটাই কিন্তু মহড়া। ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে, ভেন্যুটা কোথায়, রাজস্থানের পোখরানে, কিন্তু যে পোখরান যে বিমান ঘাটে সেখানেই কিন্তু এটি আর কি এই যে বায়ুশক্তি নামক এই যে মহড়াটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর কি। শশী থারুর ওন দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ফ্রান্স, মানে ফ্রান্সের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা কিন্তু যে শশী থারুর যে আর কি তিনি কিন্তু পেয়েছেন আর কি, যে ফ্রান্স থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে। আর আমাদের ভারতের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি আমরা জানি, সেটা হচ্ছে ভারত রত্ন, ক্লিয়ার। আর নাইট অফ দ্য লিজিয়ন, যে অ্যাওয়ার্ডটার নাম কি, নাইট অফ দ্য লিজিয়ন অনার, নাইট অফ দ্য লিজিয়ন অনার, তাহলে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, নাইট অফ দ্য লিজিয়ন অনার, যে 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 অ্যাওয়ার্ডটি ঘোষিত হয়েছে ভারতীয় শশী থারুর, যিনি কিন্তু একজন এমপি এবং আর কি অর্থনীতিবিদ, যে অর্থনীতিবিদ নয়, তিনি একজন আর কি যে ফরেন সার্ভিসে কিন্তু ছিলেন, এবং কিন্তু তিনি যে মানে ইন্ডিয়ান ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কিন্তু তিনি চেয়ারম্যান, ক্লিয়ার, বর্তমানে আর কি। আর কিছু অনলাইনে আছে, আজকে দেখে নেবো কি কি আছে। যে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, কি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া নামে আর কি, যে তার চেয়ারম্যান তিনি কে হয়েছে, তিনি হচ্ছে রাজীব রঘুবংশী, ঠিক আছে, ড্রাগ কন্ট্রোলার অর্থাৎ ডিসিজিআই, ঠিক আছে। আর কি ম্যাটারনাল মর্টালিটি রেট ইনক্রিজেস অল ওভার দ্য ওয়ার্ল্ড টু 2000 টু 2020, অর্থাৎ যে মাতৃত্বকালীন যে মৃত্যু হার সেটা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে, বা সার্বিক বিশ্বের ক্ষেত্রে কিন্তু সেটা কত 2000 থেকে হয়েছে কত 2020, ঠিক আছে। আর কি ইউকে বিকাম দ্য 6th বিগেস্ট স্টক মার্কেট ওভারটেকিং ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াকে ওভারটেক করে যে ষষ্ঠ পজিশনে কিন্তু চলে এসেছে ইউএস, ঠিক আছে, বোঝা গেল সেটা, অর্থাৎ ভারতের পজিশন কিন্তু ছিল ষষ্ঠ, সেখানে কিন্তু বর্তমানে চলে এসেছে ইউকে, ইউনাইটেড কিংডম, ক্লিয়ার। আর কি ফোন পে লঞ্চেস দ্য মেড ইন ইন্ডিয়া কি ইন্দাস অ্যাপ স্টোর, মানে ইন্দাস অ্যাপ স্টোর নামে একটি অ্যাপ লঞ্চ করেছে, যেটাকে অ্যাপ স্টোর লঞ্চ করেছে, অ্যাপস নয় সেটা, তাতে কিন্তু কতগুলি অ্যাপস আছে, 20,000 অ্যাপস রয়েছে, ঠিক আছে, বিভিন্ন অ্যাপস এবং গেমস ইত্যাদি সমেত 20,000 অ্যাপ নিয়ে কিন্তু একটা অ্যাপ স্টোর কিন্তু লঞ্চ করেছে ফোন পে, ক্লিয়ার। এটা কিন্তু শুধু একটি অ্যাপ নয়, মানে সেখান থেকে যখন প্লে স্টোর থেকে যখন আমরা অ্যাপস নিতে পারি, সেমনি একটি অ্যাপ স্টোর, ক্লিয়ার। চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমি আশা করবো তোমরা প্রত্যেকটা বিষয় নোট ডাউন করেছো, যেগুলো না বুঝতে পারলে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইনস্টিটিউটের যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করবে, কারণ ইনস্টিটিউটে কিন্তু ফাউন্ডেশন ব্যাচ চালু হয়ে গেছে। তোমরা সমস্ত পরীক্ষাকে সামনে রেখে কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচ চালু হয়েছে, সেজন্য বলবো যারা নিজেদের প্রস্তুতি করতে চাচ্ছে খুব ভালোভাবে, অবশ্যই আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং নিজেদের প্রস্তুতি করো। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।